পশ্চিমবঙ্গের বাঙালিদের নিকট সর্বকালের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তবে তার মৃত্যু কেবল পশ্চিমবঙ্গই নয়, গোটা ভারতের ইতিহাসেরই অন্যতম উল্লেখযোগ্য অমীমাংসিত রহস্য। নেতাজির মৃত্যুকে কেন্দ্র করে যুগে যুগে অসংখ্য কনস্পিরেসি থিওরি আবির্ভূত হয়েছে। সেগুলোর অধিকাংশই পরবর্তী সময়ে যথাযথ প্রমাণ সাপেক্ষে বাতিল বলে গণ্য হয়েছে, কিন্তু একটি থিওরি এখনো পর্যন্ত বহাল রয়েছে। সেটি হলো ভারতে ফিরে এসেছিলেন নেতাজি। 1985 সালে শেষ নিঃশ্বাস ত্যাগের আগ পর্যন্ত তিনি বাস করতেন উত্তরপ্রদেশের ফাইজাবাদে, এক নিঃসঙ্গ সাধু হিসেবে, যাকে সবাই চিনত গুমনামি বাবা নামে। আজকের ভিডিওতে নেতাজির 125তম জন্মবার্ষিকী উপলক্ষে আমরা জানার চেষ্টা করব যে সেই গুমনামি বাবা আসলে কে ছিলেন, কোনো সন্ন্যাসী নাকি তিনি ছিলেন স্বয়ং নেতাজি। –1982 সালে একবার এক সেকেন্ডের ভগ্নাংশ সময়ের জন্য গুমনামি বাবার মুখের দিকে তাকিয়েছিলেন সুরজিৎ দাশগুপ্ত। সেই মুহূর্তটা আজও তার স্মৃতিতে চির অম্লান হয়ে আছে। নিজের জীবনের সেই মহা গুরুত্বপূর্ণ মুহূর্তটার কথা তিনি স্মরণ করেন এভাবে: অন্য আর সব দিনের মতো সেদিনও তিনি আমার সামনে বসেছিলেন। হঠাৎ করে আমার মনে তীব্র ইচ্ছা জাগলো তাকে দেখার। আমি চুরি করে এক পলক তার দিকে চাইলাম, কিন্তু তার ভেতর থেকে উৎসারিত আভায় আমি এতটাই বিমোহিত হয়ে পড়লাম যে সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে ফেলতে বাধ্য হলাম। ওই এক মুহূর্তের দর্শন আমি কোনোদিন ভুলতে পারবো না। এখানে সুরজিৎ বাবু এমন এক গুমনামি বাবার কথা বলেছিলেন, খুব কম মানুষ জানতো যে তিনি আসলে নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই মানুষটি যাকে আরো 37 বছর আগে মেরে ফেলেছে খবরের কাগজের মানুষরা। অবশ্য সেই খবর বিশ্বাস করেনি পশ্চিমবঙ্গ সহ ভারতের কোটি কোটি মানুষ। তারা মনে প্রাণে বিশ্বাস করে এসেছে নেতাজি মরেননি, একদিন তিনি ঠিকই ফিরে আসবেন, উদ্ধার করবেন ভারত মাতাকে। সেই নেতাজি 1982 সালের সেই বিশেষ দিনটিতে দেখা দিয়েছিলেন সুরজিৎ বাবুর সামনে। কথিত নেতাজির সাথে সুরজিৎ বাবুর সাক্ষাতের প্রেক্ষাপটটা কিন্তু বেশ চমকপ্রদ। নেতাজির সহচর ও সুরজিৎ বাবুদের গুরু সুনীল গুপ্ত দীর্ঘ 2 দশক ধরে নিয়মিত সাক্ষাৎ করে আসছিলেন ভগবানজির সাথে। ভগবানজি অর্থাৎ গুমনামি বাবা। প্রথম বিষয়টি ছিল খুবই গোপনীয়। কাউকেই তিনি জানান দিতেন না আসলে ঠিক কোথায় যাচ্ছেন। সবাই শুধু জানতো খুবই জরুরি মিশনে যাচ্ছেন তিনি। এরপর একদিন তিনি খুব রহস্য করে বললেন, সংযোগ স্থাপিত হয়েছে। সাথে সাথেই সুরজিৎ বাবুর সামনে সবকিছু দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। তিনি বেশ ভালো করেই বুঝতে পারলেন সুনীলবাবু আসলে নেতাজির কথা বলছেন। উত্তেজনায় সুরজিৎ বাবুর রক্ত যেন টকবক করতে লাগলো। পরের কয়েকটা বছর তিনি নিজেও সুনীল বাবুর সাথে স্টেশন অবধি যেতে লাগলেন। বছরে 2 বার করে, প্রথমে নিমসার ও তারপর ফাইজাবাদে যেতেন সুনীল বাবু। একবার দুর্গাপুজোর সময়, অন্যবার 23শে জানুয়ারি নেতাজির জন্মদিনে। এর অনেক বছর পর 1982 সালে সুনীল বাবু সিদ্ধান্ত নিলেন অবশেষে সময় এসেছে ভগবানজি রূপী নেতাজির সাথে সাক্ষাৎকারীর চক্রটি আরেকটু বড় করার। তখন সুরজিৎ বাবু সহ তাদের আড্ডার আরো কয়েকজন ফাইজাবাদের ট্রেনে চেপে বসলেন ভগবানজি দর্শনের উদ্দেশ্যে। এখানে একটি ব্যাপার জানিয়ে রাখা ভালো, সুনীল বাবুকে দায়িত্বটি দিয়েছিলেন নেতাজির বড়দা সুরেশচন্দ্র বসু। তার কথা মতোই যখনই নেতাজির দেশে ফিরে আসা নিয়ে কোনো গুজব রটছিল, সেদিকে ধেয়ে যাচ্ছিলেন সুনীল বাবু। এভাবেই শৌলমারি সহ আরো অনেক জায়গায় তিনি ছুটে গিয়েছিলেন নেতাজির সন্ধান লাভের আশায়। প্রতিবারই হতাশ হতে হতো তাকে। অবশেষে 1962 সালে ভাগ্যদেবী মুখ তুলে চাইল তার উপর। নিমসারে তিনি পেয়ে গেলেন নেতাজিকে। তবে তিনি আর নেতাজি নন, বনে গেছেন ভগবানজি। তো যাই হোক, ভগবানজির সাথে সাক্ষাতের পূর্বে সুরজিৎ বাবুদের বেশ কিছু নিয়ম কানুন শিখিয়ে পড়িয়ে দিলেন সুনীল বাবু। প্রথম নিয়মটি হলো ভগবানজির দিকে কখনো মুখ তুলে তাকানো যাবে না। সাধারণত ভগবানজি যখন কারোর সাথে কথা বলতেন, সাক্ষাৎ প্রার্থী আর তার মাঝে একটি পর্দা ফেলা থাকতো, যে কারণে সাক্ষাৎ প্রার্থীর পক্ষে তার মুখ দর্শন করা সম্ভব হতো না। প্রথম দিকে সুরজিৎ বাবুদেরও এইভাবেই ভগবানজির সাথে কথা বলতে হতো। যতদিন সুরজিৎ বাবুরা ফাইজাবাদে ছিলেন, এটি যেন একটি অলিখিত নিয়মেই পরিণত হয়েছিল যে প্রতিদিন সকালে তারা ভগবানজির বাড়িতে হানা দেবেন। প্রাতরাশ
সেখানেই সারবেন। এরপর বেরিয়ে পড়বেন বাজার করতে। বাজার করে ফেরা হলে সরস্বতী দেবী রান্না চাপাবেন, আর সেই ফাঁকে সবাই মিলে রাজনৈতিক আড্ডা জমাবেন। দুপুরের খাবারটা শেষ হয়ে গেলে আড্ডার বিষয়বস্তু আরো বৈচিত্র্যময় হয়ে উঠত। তখন কথা হতো ধর্মতত্ত্ব, সঙ্গীত, এমনকি দর্শনশাস্ত্র নিয়েও। কখনো কখনো আলোচনা এতটাই জমাটি হয়ে উঠত যে কখন মধ্যরাত পেরিয়ে গেছে কারো হুঁশই থাকতো না। আলোচনার মধ্যমণি থাকতেন অবশ্যই ভগবানজি। তিনি কথা বলতেন আর বাকিরা মুগ্ধ হয়ে তা শুনত। কয়েকজন অতি উৎসাহিত তার কথা রীতিমতো নোটও করত। সেই আলোচনার বৈঠকেই ভগবানজি এমন একটা সময়ে ভবিষ্যৎবাণী করেছিলেন যে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাবে, যখন তা কল্পনাও করা যেত না। তিনি কথা বলতেন ভিয়েতনাম যুদ্ধের ভয়াবহতা নিয়েও। সমাজতন্ত্র তার জন্মস্থানেই মৃত্যুবরণ করবে, এমন মন্তব্য তিনি করেছিলেন। এছাড়াও বাংলাদেশে যখন মুক্তিযুদ্ধ চলছিল, নিয়মিত সে ব্যাপারে খোঁজ খবরও রাখতেন তিনি। সুরজিৎ বাবুর তো দৃঢ় বিশ্বাস ভগবানজি মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে নাকি বিভিন্ন কৌশলগত দিক নির্দেশনাও পাঠিয়েছিলেন, যা তাদের যুদ্ধ জয়ে বিশেষ সহায়ক হয়েছিল। প্রথম 2-3 দিন পর্দার আড়াল থেকে কথা বলার পর ভগবানজি বিশ্বাস করেছিলেন যে সবাই তার বানানো নিয়ম মেনে চলবে। তাই তিনি নিজের সামনে পর্দা ফেলা বন্ধ করে দিয়েছিলেন। এমনই একদিন লোভ সংবরণ করতে পারেননি সুরজিৎ বাবু। নিজের মনের সাথে লড়াই করতে না পেরে এক মুহূর্তের জন্য তাকিয়ে ফেলেছিলেন ভগবানজির দিকে। আর সে কি এক অভাবনীয় দৃশ্যই না ছিল। সুরজিৎ বাবু বলেন, কোনো সন্দেহ নেই ওটা নেতাজি ছিলেন। মাথার চুল পাতলা হয়ে গিয়েছিল। আমরা ছবিতে যা দেখে অভ্যস্ত তার তুলনায় অনেক কম চুল ছিল। তার মুখভর্তি দাড়ি ছিল, কিন্তু মুখাবয়ব যেন অবিকল এক। শুধুমাত্র তিনি কিছুটা বুড়িয়ে গিয়েছিলেন। তার চোখ দুটি এতটাই শক্তিশালী ছিল যে আমি সাথে সাথেই নিজের চোখ নামিয়ে ফেলতে বাধ্য হই। আমি অনুধাবন করি যেই মহান দেশপ্রেমিককে আমাদের বাবা মা এবং আমরাও এতদিন পূজা করে এসেছি, তিনি এখন অস্তিত্বের আরো উচ্চতর স্তরে উপনীত হয়েছেন। তিনি হয়ে উঠেছেন মহাত্মা। তবে কেউ যেন মনে না করেন এক সুরজিৎ বাবুই ভগবানজি তথা গুমনামি বাবাকে নেতাজি বলে মনে করেছিলেন। 2016 সালের জুন মাসে এলাহাবাদ উচ্চ আদালতের নির্দেশে তৎকালীন বিচারপতি বিষ্ণু সাহাইয়ের নেতৃত্বে জাস্টিস সাহাই কমিশন গঠন করে উত্তরপ্রদেশের তৎকালীন সমাজবাদী পার্টি সরকার। নির্দেশনাটি এসেছিল একটি PIL এর পর, যেখানে পিটিশনার দাবি করেছিলেন যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। 2017 সালের সেপ্টেম্বরে বিষ্ণু সাহাই উত্তরপ্রদেশের গভর্নর রাম নায়েকের কাছে তার প্রতিবেদন জমা দেন, যেখানে তিনি বলেন, অধিকাংশ মানুষই যারা কমিশনের কাছে সাক্ষ্য প্রদান করেছে বলেছে যে গুমনামি বাবাই ছিলেন নেতাজি। 347 পাতার প্রতিবেদন গঠনের সময় বিষ্ণু সাহাই তথ্য প্রমাণের প্রাথমিক উৎস হিসেবে ব্যবহার করেছিলেন সেসব সাক্ষীর দেওয়া বয়ানকে, যারা সশরীরে এসে তার সাথে কথা বলেছিল কিংবা যাদের বিবৃতির হলফনামা তার কাছে জমা পড়েছিল। বেশিরভাগ সাক্ষী বলে যে গুমনামি বাবাই নেতাজি কিংবা হয়তো নেতাজি। অল্প কয়েকজন ব্যক্তি আবার এটিও বলেছিল যে না, গুমনামি বাবা নেতাজি নন। তবে বিষ্ণু সাহাই নিজেই স্বীকার করেছিলেন যে প্রতিবেদনটিকে শতভাগ সত্য বলে ধরে নেওয়ার কোনো সুযোগ নেই, কেননা গুমনামি বাবা মারা যান 1985 সালে, আর সাক্ষীরা তাদের বয়ান দেয় 2016 অথবা 2017 সালে, অর্থাৎ মাঝখানে লম্বা সময় কেটে গেছে। এ সময়ের মাঝে মানুষের পক্ষে কিছুটা হলেও স্মৃতিভ্রষ্ট হওয়া খুবই স্বাভাবিক। তাছাড়া কারো কারো মাঝে অতীতের কল্পনাকে সময়ের ব্যবধানে বাস্তব সত্য বলে ধরে নেওয়ার প্রবণতাও থাকতে পারে। এই প্রসঙ্গে বিষ্ণু সাহাই বলেন, কমিশনের উদ্দেশ্যই ছিল গুমনামি বাবার পরিচয় উদ্ঘাটন করা, কিন্তু বেশিরভাগ সাক্ষী তাদের বয়ান শুরুই করে এমনটা ধরে নিয়ে যে গুমনামি বাবাই নেতাজি। তাদের কথা বলার ধরন ছিল এমন যে যদি কমিশন তাদের পূর্ব নির্ধারিত ধারণার সাথে একমত পোষণ না করে, তাহলেই তারা চেষ্টা করবে গুমনামি বাবার অন্য কোনো পরিচয় আছে কিনা তা ভেবে দেখার। সহজ ভাষায় বলতে গেলে তারা সবাই হালের চেয়ে আগে হাঁটছিল। গুমনামি বাবা বা ভগবানজিকেই নেতাজি সুভাষচন্দ্র বসু হিসেবে মনে করার সুযোগ কিন্তু এরপরও থাকে। ফাইজাবাদের জেলা রাজস্ব বিভাগ গুমনামি বাবার জিনিসপত্র নিয়ে বিশদে পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন, যার ফলাফল 2017 সালে প্রকাশিত হয়। সেই ফলাফলেও এমন কিছু বিস্ময়কর তথ্য উঠে এসেছিল যা থেকে গুমনামি বাবা ও নেতাজির মধ্যে যোগসূত্র স্থাপন করা সম্ভব। অন্তত 8টি তথ্য থেকে মনে হতে পারে যে গুমনামি বাবা ও নেতাজির মধ্যে কোনো না কোনো সম্পর্ক রয়েছে। নেতাজির 67তম জন্মবার্ষিকীতে প্রকাশিত 2টি পোস্ট স্ট্যাম্পের ছবি পাওয়া যায় গুমনামি বাবার সম্পদের তালিকায়।
এমন কিছু অন্তর্দেশীয় চিঠি ও টেলিগ্রাম পাওয়া যায় যেগুলোর প্রেরক অথবা প্রাপক ছিলেন নেতাজির ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির গোয়েন্দা বিভাগের সিনিয়র ডক্টর পবিত্রমোহন রয়। অবশ্য সেসব চিঠি বা টেলিগ্রামের বক্তব্য এখনও অনিশ্চিত। জার্মানিতে নির্মিত একজোড়া বাইনোকুলার পাওয়া যায় যা নেতাজি ও আজাদ হিন্দ ফৌজের অন্যান্য সদস্যরা ব্যবহার করতেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রাপ্তি ছিল 1978 সালের 13ই মার্চ সংবাদপত্রে সমর গুহ রচিত একটি লেখা, যেখানে দাবি করা হয়েছিল যে নেতাজি তখনও বেঁচে আছেন এবং তিনি রাশিয়ায় চলে গেছেন। একটি হাতে তৈরি বাংলাদেশের মানচিত্রও পাওয়া যায়, যেটিতে পদ্মাসহ আরও কয়েকটি নদী চিহ্নিত করা ছিল। 1985 সালের 31শে মার্চ কলকাতা থেকে আসা ডক্টর PM রায়ের একটি টেলিগ্রাম পাওয়া যায়, যেখানে লেখা ছিল, বাসন্তী দুর্গাপুজোর দিনে আমাদের প্রণাম গ্রহণ করুন। হিমালয় ব্লান্ডার নামক একটি বইয়ের কপি পাওয়া যায়, যার বিভিন্ন লাইনের নিচে দাগ দেওয়া ছিল এবং কয়েক পাতা পরপরই বিভিন্ন নোট লেখা ছিল। কোথাও লেখা ছিল ইম্পর্টেন্ট, আবার কোথাও বা লেখা ছিল মোস্ট ইম্পর্টেন্ট। 1972 সালের 16ই সেপ্টেম্বর লেখা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান MS গোলওয়ালকারের একটি চিঠি পাওয়া গিয়েছে, যেখানে লেখা ছিল, আমি গত 6 সেপ্টেম্বর তোমার 25শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত লেখা চিঠিগুলো পেলাম। তুমি যদি চিঠিতে উল্লেখিত 3টি স্থানের মধ্য থেকে যে কোনো একটি স্থানকে আলাদা করে চিহ্নিত করতে, তাহলে আমার কাজটি নিঃসন্দেহে অনেক সহজ হয়ে যেত। চিঠিতে গুমনামি বাবাকে সম্বোধন করা হয়েছিল পূজ্যপদ শ্রীমান স্বামী বিজয়ানন্দজি মহারাজ হিসেবে। চিঠির শেষাংশে আরও লেখা ছিল, আমি আগামী 18ই সেপ্টেম্বর থেকে 12ই অক্টোবর প্রবাসে থাকব। এই সময়ের মাঝে 3 দিনের জন্য আমি নাগপুরে অবস্থান করব। এছাড়াও গুমনামি বাবার সম্পদের তালিকায় একটি ওভারকোটেরও উল্লেখ ছিল, যদিও সেটি আজাদ হিন্দ ফৌজের ইউনিফর্ম কিনা তা নিশ্চিত করা যায়নি। এছাড়া একটি রোলেক্স ঘড়িও পাওয়া গিয়েছিল, যে সম্পর্কে কোনো মন্তব্য করতে চায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সুতরাং গুমনামি বাবার সম্পদের ভিতরও এমন অনেক কিছুই পাওয়া গিয়েছে যেগুলো তার নেতাজি হওয়ার সম্ভাবনাকেই নির্দেশ করে। তবে এ থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসা সম্ভব নয়, কেননা এমনও হতে পারে যে তিনি জীবিত থাকাকালীনই অনেকে তাকে নেতাজি হিসেবে মনে করেছিলেন, তাই তার কাছে ওইসব জিনিস প্রেরণ করেছিলেন। কিন্তু একথা নিঃসন্দেহে বলা যায় যে নেতাজির মৃত্যুঞ্জয় উপস্থিতি যুগ হতে যুগান্তরে মুক্তি সংগ্রামী মানুষের মনে চিরভাস্কর হয়ে থাকবে। নেতাজি সুভাষচন্দ্রের সাহসিক আঘাতে কম্পমান ব্রিটিশ শক্তি বুঝেছিল ভারত থেকে বিদায়ের কাল সমাগত। ব্রিটিশ শাসক বদান্যতার পরিচয় দিয়ে তাদের বিশ্বব্যাপী সাম্রাজ্যের কোহিনূর ভারতে ছেড়ে চলে যায়নি। সাম্রাজ্যের নিয়তিলিপি পাঠ করেই তারা বিদায় নিয়েছে। সেই থেকেই ব্রিটিশ সাম্রাজ্যের সূর্যাস্তকাল শুরু হয়েছে, আর নেতাজির শানিত তরবারি সেই অন্তিম আঘাতটি হেনেছিল।